এক দেশ, দুই নেতা, এক শব্দ, কিন্তু দুই বিপরীত অধ্যায়। 2007 সাল, বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পালাবদল। সেই সময় গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সাল, কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। সেখান থেকেই শুরু হয় তার 17 বছরের নির্বাসন পর্ব। অন্যদিকে 2024-এর 5 আগস্ট, ছাত্র জনতা অভ্যুত্থান, প্রবল জনরোষ ও আইন শৃঙ্খলার ভেঙে পড়া পরিস্থিতির মুখে 15 বছরের টানা শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। তিনি দেশ ছাড়লেন সামরিক বিমানে এবং ভারতের রাজনৈতিক আশ্রয়ে বাধ্য হন। আজ যে নেতা হাসিনার শাসনে 17 বছর ছিলেন আক্রমণের শিরোনামে, মামলা, নির্যাতন, মানসিক চাপে, তিনি ফিরছেন রাজকীয় গাড়িতে, জনসমর্থনের ঢেউয়ে, ন্যায় কচিত প্রত্যাশায়। আর যিনি 15 বছরের শাসন করেছেন, তিনি এখন রাজনীতির প্রবাসী অধ্যায়। নায়ক, পলাতক, সময়ের নির্মম তুলনা। এটাই সময়ের আয়না, এটাই রাজনীতির সবচেয়ে বড় নাটকীয় সাহিত্য। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে নিয়তির নির্মম পরিহাস। একজন বীরের বেশে দেশে ফিরলেন, আর অন্যজন পালাতে বাধ্য হলেন জনরোষে। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আজ আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, ভূমিকা দীর্ঘ করব না, তুমি সবটাই শুনলে। তারেক রহমানের এই দেশে ফেরার এই যে জনস্রোত, বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে 300 ফিটে তার যে এই গণসংবর্ধনা, গোটা রাস্তা জুড়ে কাতারে কাতারে মানুষ, উৎসুক জনতার ভিড়, তো দেশের স্থানীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, একেবারে কি বলবো, একেবারে পুরো বীরের বেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ফিরলেন। আর অন্যদিকে শেখ হাসিনা এখন দিল্লির কাছে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। নিশ্চয়ই শেখ হাসিনা এখন বা তার দলের শীর্ষ নেতারা তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তন চাক্ষুষ করছেন। তারা কি ভাবছেন? তোমাকে আমি সরাসরি প্রশ্ন করছি, এই মুহূর্তে এই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কি ভাবতে পারেন? তোমার কি মন বলছে? দেখো, এখানে তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে কবিরা হন অন্তর্দ্রষ্টা, কবিরা হন দার্শনিক, কবিরা হন প্রেমিক, কবিরা হন বিদ্রোহী। তা আমরা যাকে বিদ্রোহী কবি বলি, আমি তাকে প্রেমের কবিও বলি, তাকে দার্শনিকও বলি, তাকে ঈশ্বরও বলি। তুমি বোধহয় জানো, বোধহয় আমি যদি ভুল না বলি, ভারতের মাটিতে জন্মগ্রহণ করা বাংলাদেশের জাতীয় কবি, আমাদের বাঙালির বিদ্রোহী কবি, প্রেমের কবি, দার্শনিক কবি, তার সেই যে কথা বা তার লেখা আজ বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে জাগরিত হচ্ছে। কি জাগরিত হচ্ছে? কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। এই ছবি কিন্তু আজ বাংলাদেশের মাটিতে বয়ে আনলো বিদ্রোহী কবি, প্রেমের কবি, দার্শনিক কবি কাজী নজরুলের লেখা। আজ বাংলাদেশের মানুষের মনে হয়তো তাদের হারিয়ে যাওয়া নেতাকে খুঁজে পেয়ে এই কথা আওড়াতে আওড়াতে লক্ষ জনতার ভিড়ে আজকে তাদের দলের নেতাকে তারা হৃদয় দিয়ে সংবর্ধিত করছে, সম্মানিত করছে। ব্যথাকে নতুন করে জাগরণের চেষ্টার অনুভূতিতে আজকে এই 300 ফিটে এই জনসমাগমে তারা হাজির হয়েছেন। কেন হাজির হয়েছেন? একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য। তারেক রহমানকে আমাদের প্রথম কলকাতার তরফ থেকে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের দাবিতে যদি তিনি যে স্বপ্নের কথা বলেছেন সেটা যদি দেখাতে পারেন, অবশ্যই প্রথম কলকাতার আমাদের পরিবারের তরফ থেকে এবং আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে ওনার জন্য হাজারো কুর্নিশ থাকবে। একটা অধিকারের বাংলাদেশকে যদি উনি সামনে এনে মানুষের সমর্থন নিয়ে 12ই ফেব্রুয়ারি যদি বাংলাদেশের মসনদে বসে, আমাদের হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে। তোমাকে যে প্রশ্নটা করেছি, তুমি যদি প্রশ্নের উত্তর দাও। এই মুহূর্তে রাজকীয় বেশে, বীরের বেশে ফিরেছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বলা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্পিড, যে গতি বাংলাদেশ এই সামনের দিকে এগিয়ে যাবে, সেই গতি প্রবাহের নেতৃত্ব দেবেন তারেক রহমান, বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের দাবি। এবং আজকের যে সাধারণ মানুষের উচ্ছ্বাস, দলীয় সমর্থক ছাড়াও সাধারণ মানুষও দুই ধারে, বিমানবন্দরের বাইরে থেকে 300 ফিট পর্যন্ত দুই ধারে যেভাবে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া, রয়টার্স থেকে আল জাজিরা থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার থেকে শুরু করে এবিপি আনন্দ, প্রত্যেকটি আন্তর্জাতিক গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যমে কিন্তু প্রধান শিরোনাম, অনলাইনে প্রধান শিরোনাম হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রধান শিরোনামে জায়গা নিয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। নিশ্চয়ই
তার এই প্রত্যাবর্তনের দৃশ্য দিল্লিতে রাজনৈতিক ভাবে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দেখছেন, চাক্ষুষ করছেন। এই দেখো, মুহূর্তে এখানে বলা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে একটা রাজনৈতিক অঙ্গনে পালা বদলের মতো। আলো থাকলে তো অন্ধকার থাকবেই, আর অন্ধকার থাকলে আলো থাকবেই। আমি যে সবসময় অন্ধকার দেখবো আর অন্ধকারে থাকবো, এটা কিন্তু নিয়তি বলে না, ঈশ্বর বলে না, আল্লাহ বলে না। আমি জানতাম 2007 সাল, 8 সাল, 9 সাল আমি সেই সময়ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আমি জানতাম এই দিন হয়তো আবার ফিরে আসবে বাংলাদেশের মাটিতে, সসম্মানে তিনি ফিরবেন। ওই যে বললাম, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে যায়, সেই কাঁটা কিন্তু আবার 6টার ঘরে আসে, আবার সেই কাঁটা কিন্তু 12টার ঘরে ফিরে যায়। তো এটা হওয়ার ছিল, এটা নিয়তির খেলা। সময় সব সময় পরিবর্তিত, সময়কে তো কেউ বেঁধে রাখতে পারে না। সব সময় যে তোমার খারাপ সময় থাকবে, ভালো সময় কখনো তোমার আসবে না, এটা তার প্রমাণ, এটা তার প্র্যাকটিক্যাল প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। বাংলাদেশের মাটিতেই তো সে ফিরে আসলো। যে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হয়েছিল, ফিরে যেতে হয়েছিল, সেই বাংলাদেশের মাটিতেই কিন্তু ফিরে আসলো। যে নদীতে ভাটা হয় সেই নদীতে জোয়ার আসে। যারা কাউকে এইভাবে পদদলিত করার চেষ্টা করে, তাদেরও বোঝা উচিত সেও কিন্তু সেই এক জায়গায় আসতে পারে। না, সেটা এটা কি তার তুমি চাক্ষুষ নিয়তির নির্মম পরিহাস হিসেবে দেখবে? কারণ একদম। এই তারেক রহমান এবং তার দল, বা শুধু তারেক রহমান নয়, বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে ভিন্ন মত পথ বা ভিন্ন দর্শন যারা লালন করেছেন, তাদের প্রত্যেককেই তো বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ, আমরাও অনেক ক্ষেত্রে দেখেছি যে তাদেরও অধিকার বাস্তবায়ন করতে দেয়নি এই রাজনৈতিক দলটি। অথচ তাদের কাছে প্রত্যাশা ছিল অনেক, আকাশচুম্বী প্রত্যাশা ছিল। রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক ভাবে চর্চা করবে এবং রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করবে। শাসন ব্যবস্থায় সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটা প্রতিনিধিত্বমূলক জায়গা থাকবে। কিছুই তো গত 15 বছর কিছুই আমরা চোখে দেখিনি। প্রায় এক দলীয় একটা শাসন ব্যবস্থা দেখেছি এবং শুধু নিজেদের আদর্শ বিপণন করতে আমরা দেখেছি। কিন্তু গণতন্ত্রের এই কারণেই তো আমি নিয়তির কথা বলছি, এই কারণেই তো আমি, নতুন করে তো কোনো নির্বাচন হয়নি, কিন্তু উনি তো ফিরে আসলেন। কেন ফিরে আসলেন? বাংলাদেশের মানুষের হৃদয়ে, মনে যে ব্যথা সঞ্চারিত হয়েছিল, ক্ষোভ সঞ্চারিত, যে অগ্নুৎপাত তৈরি হয়েছিল, সেই অগ্নুৎপাতের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হলো 2024-এর 5ই আগস্ট, কোনো নির্বাচন, কোনো যুদ্ধ জেতা, তার মধ্য দিয়ে তো ওনাকে আসতে হলো না। মানুষের ক্ষোভ সঞ্চারিত হয়েছে, বিস্ফারিত হয়েছে। এটাকেই বলে নিয়তির খেলা। আমি ঈশ্বরে বিশ্বাসী ছেলে, আমি এটাকে নিয়তিরই খেলা বলবো। দেখো, আজকে তারেক রহমান যে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে খুবই গুরুত্বের চোখে দেখছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এবং বাংলাদেশের আপামর জনগণ, আমরা দেখেছি গতকাল রাত থেকে যে উৎসুক ভাবে টেলিভিশনের বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজে যেভাবে উৎসুক জনতা ছিলেন তারেক রহমান কখন বাংলাদেশের মাটিতে ছোবেন। ঠিক আমরা দেখেছি যে এই উচ্ছ্বাস, এই উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা নিঃসন্দেহে একটি ইতিবাচক স্বদেশ প্রত্যাবর্তনের ছাপ রাখছে বইকি। কিন্তু তারেক রহমান একা নয়, বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাসে কিন্তু অনেক রকমের চড়াই উতরাই আছে। যেমন 1972 সালে বিজয়ের বেশে ফিরেছিলেন মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে, তুমি জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা ছিল একেবারে গৌরবময় প্রত্যাবর্তন একটি জাতির জন্ম উৎসবে। আবার এর উল্টো পিঠও আছে। 1990 সালে পতিত শাসকের পুনরাগমন, সেটাও এক ধরনের প্রত্যাবর্তন। গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে পরে রাজনীতিতে ফিরলেন এইচ.এম. এরশাদ, কিন্তু বিজয়ী বেশে নয়, একেবারে বিতর্কিত অধ্যায়ে ফেরার। কিন্তু আবার দেখো স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়, যে আবার দেখো স্বদেশ প্রত্যাবর্তনের যে ইতিহাস, এই ইতিহাসে নতুন আবার একটি পালক যোগ করলেন তারেক রহমান। তারেক রহমান ফিরলেন জনতার উচ্ছ্বাস নিয়ে, আবেগ এবং প্রত্যাশার সমর্থনে। স্বাভাবিকভাবে এই বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসে প্রত্যাবর্তনের ইতিবাচক এবং নেতিবাচক দুটোই কিন্তু ইতিহাস রয়েছে। তো আজকের যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, সেটি নিশ্চয়ই ইতিবাচক দিকে এগোবে বলেই আমরা মনে করতে পারি। এবার রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব চিরস্থায়ী নয় এবং অসম্ভব আচমকাই সম্ভব হয়ে যায়, এবং অনেক সম্ভব চোখের সামনে চাক্ষুষ করার পরও সেটা আচমকাই অসম্ভব হতেও দেখেছি আমরা, তাই না?
দেখো, বিষয়টা হচ্ছে যে কোনো ফিরে আসাই, সেটা হচ্ছে চাকরির স্থল থেকে বাসায় ফেরা, জেল থেকে বাড়ি ফেরা, দেশ থেকে বিতাড়িত হয়েছিলাম আবার দেশে ফিরে আসা, যে কোনো ফিরে আসাই কিন্তু সতত সুখের হয়। এবং সেই সতত সুখের যখন হয়, যে কোনো মানুষ যে কোনো প্রান্তিক জায়গা বলো, যে কোনো প্রেক্ষাপট বলো, যে পরিবেশ বলো, সব জায়গা থেকেই কিন্তু সেটাকে একটা ইতিবাচক দিক থেকে দেখা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, আগামীর যে একটা পজিটিভ থিঙ্কিং এর জায়গা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের গণ উৎসব, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে। সে দেশের জাতীয় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের সাহায্যে বা তাদের পরামর্শ মতন যে নির্বাচন হওয়া, তার প্রাক্কালে এই যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানের যে আজকে প্রত্যাবর্তন, তিনি ভাষণে বললেন তিনি একটা স্বপ্ন নিয়ে এসেছেন, সেই স্বপ্ন সবার সঙ্গে ভাগ করতে চান, সবার সহযোগিতা চান। তো স্বাভাবিকভাবে একটা ইতিবাচক বার্তা তো বইয়ে দেবেই বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে, এবং সেই বার্তা বইয়ে দেওয়ার পর তার ফলশ্রুতি আমরা অবশ্যই দেখতে পাবো। বাংলাদেশের সাধারণ মানুষ তাকে কতটা কাছে টেনে নিয়ে তার দায়িত্বে তার হাতে দায়িত্ব অর্পণ করেন, তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে, সেটা সময় বলবে। আমরা সকলেই, প্রত্যেকটা মানুষই কিন্তু আশাবাদী, এবং ভারতবর্ষ থেকে, প্রথম কলকাতার তরফ থেকে আমাদের দেশের নাগরিক হিসেবে পক্ষে আমরাও বলবো, আমাদের সরকারও বলেছে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে সুস্থির শান্তির একটা নির্বাচন সম্পন্ন হোক এবং বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, বাংলাদেশের সাধারণ মানুষ সেই অধিকার রক্ষা যাতে করতে পারে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করব। আমরা অবশ্যই তারেক রহমানের কাছে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মুভমেন্ট, পজিটিভ নেতৃত্ব আশা করি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকার জন্য। কি হতে পারে তারেক রহমান, এই যে তিনি আজকে বাংলাদেশের মাটি ছুলেন, এবার তোমার কোনো প্রেডিকশন আছে আগামীতে? দেখো, আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে উনি 2007 বা 2008 সালের পর জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন, রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। একটা মানুষ প্রায় 17 বছর পরে দেশে ফিরলেন, লক্ষ লক্ষ মানুষ 300 ফিটে আজকে হাজির হয়েছে। এই মানুষগুলোর অন্তর, পারিপার্শ্বিক মুভমেন্ট সবটাই যেন কোনো একটা কায়ায় বা ছায়ায় চাপা পড়েছিল। তিনি দেশে ফিরলেন, কি আসে যায় কে কখন দেশে ফিরছে, কোন রাজনৈতিক নেতা দেশে ফিরছে, এত লক্ষ মানুষ কেন আসবে? গণবিক্ষোভ হয়েছে, কারা করেছে? তখন তো উনি এখানে ছিলেন না। গণবিক্ষোভ, বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, অধিকার পায়নি, বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। তারেক রহমান তো তখন সেই আন্দোলনে যোগদান করেনি, কিন্তু উনি দেশে ফিরলেন এই প্রেক্ষাপটে নির্বাচনের আগে। এত মানুষ কেন যাবে? আমরা তো মূর্খ নই, গোটা পৃথিবীর সাধারণ মানুষ তো মূর্খ নয়, বাংলাদেশের মানুষ তো মূর্খ নয়। কেন মানুষটার জন্য গেছে? তার জনসমর্থন আছে বলেই গেছে। উনি ধরে নিচ্ছি ভোটে জিততে পারবেন, না পারলেও এত মানুষ তো গেছে। আমরা তো কেউ প্রেডিক্ট করতে পারি না, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি অবশ্যই ওনার জনসমর্থন আছে। এবার কত পার্সেন্ট উনি ভোট পাবেন আর কত পার্সেন্ট পাবেন না, এটা এখনই বলা সম্ভব না, সময় বলবে। আমরাও প্রেডিকশন করতে থাকবো, কিন্তু অবশ্যই ওনার জনসমর্থন ব্যাপকভাবেই আছে। এটা আমি আজকে সকাল থেকে একেবারে প্রায় ভোর থেকে, ওনার মানে হিথ্রো বিমানবন্দর থেকে ওঠা থেকে শুরু করে এই লাইভে আসার পর্যন্ত আমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় আমি স্ক্রল করেছি, যেহেতু আমার কাজই হচ্ছে, এটা আমার পেশা, এবং আমার ঈশ্বরের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে আমার পেশা এবং নেশাটাই এক। তো সেই জায়গা থেকে আমি ফিল করেছি তাতে ওনার একটা অবশ্যই জনসমর্থন আছে, এটা নিঃসন্দেহে, কোনো বলার কোনো অপেক্ষা রাখে না। না, তুমি তো রাজনৈতিক বিশ্লেষক, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন রাজনীতিক অপোজিশনের, ধরো তারেক রহমানের বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তি, তারেক রহমান নয়, বিএনপি প্রধান প্রতিপক্ষ বলতে আওয়ামী লীগ। এই মুহূর্তে আওয়ামী লীগ তো বাংলাদেশে নেই, আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ, কিন্তু আওয়ামী লীগের ছায়া শক্তি রয়েছে, কিংবা আওয়ামী লীগের সমর্থক যারা ভোটদাতা তারা রয়েছে বাংলাদেশের বাইরে হলেও। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক তোমাকে আমি এখনই পরিষ্কার করে বলে দিচ্ছি, বাংলাদেশে এখন 60% যদি ভোট হয়, 100 লোকের মধ্যে যদি 80 জন ভোট দেয়, 60% ভোট বিএনপির দিকে যাবে। এই কারণে আজকে এনসিপির সঙ্গে জামাতের যোগসূত্র তৈরি হয়েছে। 60% ভোট বিএনপির দিকে যাবে, এনসিপির সঙ্গে জামাতের। এই কারণেই তারা, আমি ভয় পেয়ে বলবো না, রাজনৈতিক সমীকরণে সকলেই তো ক্ষমতায় আসতে চায়, দেশটাকে সবাই ভালোবাসে ধরে নিচ্ছি, দায়িত্ববান রাজনৈতিক দল, কিন্তু জনসমর্থনের দিক থেকে এই মুহূর্তে নির্বাচন হলে 60% 60 ভোট যে পরিমাণে পড়বে, তার 60% ভোট বিএনপির দিকে যাবে, এটা আমার কিন্তু অভিমত। আরো আমি বিশ্লেষণে পুঙ্খানুপুঙ্খানু আগামী দিন আমি আরো বিশ্লেষণ করব, কিন্তু আমি এখনই একটা অ্যাপ্রক্সিমেট বলে দিলাম, 60% ভোট তার দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেন তুমি এই সমুদ্র দেখে মনে করছো তারেক রহমানের এই বীরের বেশে বাংলাদেশে ফেরা ঘটনা চাক্ষুষ করে বলছো, নাকি গত
গত দেড় বছর 15 দিনের বাংলাদেশের যে পরিবেশ, যে আতঙ্ক, সেই জায়গা থেকে দায়িত্ববান রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ পেতে চাইছে। আমি কাউকে ছোট করছি না, আমি এনসিপি কেও ছোট করছি না। এর জামাত শিবিরের মধ্যে একটা ভাগ দেখা যাচ্ছে এই মুহূর্তে। উগ্রতাকে, হিংস্রতাকে মানুষ সমর্থন করছেন না। সেই জায়গা থেকে মনে হচ্ছে একটা অভিজ্ঞ রাজনীতিক দল, এবং এটা ঘটনা প্রত্যেকে ওয়ার্ন হয়েছেন, শিক্ষা নিয়েছেন বা নেবেন আশা করি। আমরা আগের আলোচনাতেও বলেছি যে এই যা ঘটনা ঘটে গেছে 15 বছর বা তার আগের দিন, এখন কিন্তু একটা অন্য রকম দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামীর পথে বিচরণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আমি আশা প্রকাশ করছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে গত 15 দিনের বাংলাদেশের যা সিনারিও, 12ই ডিসেম্বরের থেকে আজকে আমি 25শে ডিসেম্বর গিয়ে কথা বলছি, বাংলাদেশের দায়িত্ববান যারা ভোটার তারা একটা স্থিতিশীল শক্ত সরকার পাওয়ার জন্য আমার মনে হয় বিএনপি কে একটা বড় জায়গা দিলেও দিতে পারে। আবার 15 দিনে এমন কোনো ঘটনা ঘটলো, আবার বাংলাদেশের মানুষের মুড, সিদ্ধান্ত চেঞ্জও হয়ে যেতে পারে। কথা তো শেষ হয়নি আমাদের এখনো। আমি তো বলেছি আগামী দিন আরো আমি পুঙ্খানুপুঙ্খানু কথা বলবো, বিশ্লেষণ করব, খোঁজ খবর নেব, দেখবো, জানবো, অভিজ্ঞতা নিরীক্ষে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের যা মানে কারেন্ট সিচুয়েশন, তাতে প্রেডিকশন করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশে অবশ্যই। ভোট আসন্ন, রাজনৈতিক দলগুলো তারা মাঠে নেমে পড়েছেন। তারেক রহমান তার নিজের দেশে ফিরেছেন এবং সেটা রাজকীয় প্রত্যাবর্তন। আমাদের আলোচনার বিষয়ে যেটি ছিল যে এই তারেক রহমানের দেশে ফেরা, এই রাজকীয় বীরের বেশে দেশে ফেরা, এই আজকের যে ছবি নিশ্চয়ই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন বা দেখছেন। তারপর তার কি অনুভূতি হতে পারে বা তার দলের শীর্ষ নেতারা কি ভাবছেন। তুমি যদি একেবারে দর্শকদের এই আমি আশা করব তুমি আশাহত করবে না, এই মুহূর্তে তুমি যদি একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করো রাজনৈতিক দলের, যদি তুমি মাইন্ড রিড করতে পারো আওয়ামী লীগ দলের, কারণ তুমি তো দেখেছো গত 1.5 বছর ধরে তাদের যে আস্ফালন, তারা তাদের যে দেশের বাইরে পালিয়ে থাকার পরও তারা বাংলাদেশ নিয়ে তারা ন্যূনতম অনুশোচনা ফিল করেনি তাদের এই কৃতকর্মের জন্য। এখনো আমি পর্যন্ত তাদেরকে তারা একটু ধ্যান করতে বলবো, ধ্যান মানে মানে ঈশ্বরের আশা, ঈশ্বর বা আল্লাহকে পাওয়ার ধ্যান না। সে সবাই সব ধর্মে সেটা করতেই পারে। ধ্যান মানে যোগা করতে মনোসংযোগ বলছো, করে, মানে যোগা। মনোসংযোগ করে একটু ভাবতে বলবো। ভাবুন কি হলো, ভাবুন কি হতে যাচ্ছে, ভাবুন কি করেছেন, তার ফল কি। একটু শান্ত হয়ে ধ্যান করতে বলবো। একদম প্রিয় যুদ্ধ দর্শক, হয়নি, নির্বাচন হয়নি, গণবিক্ষোভের ফল কি? তারেক রহমান দেশে ফিরে আসলেন। বলবেন ষড়যন্ত্র, চেয়ারে আপনারা ছিলেন, প্রশাসনে আপনারা ছিলেন। না, ষড়যন্ত্র যদি হয়েও থাকে তাহলে আমি বলবো সেটাও পাপের প্রায়শ্চিত্ত, কারণ তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকের ষড়যন্ত্র যদি বাংলাদেশের হয়েও মাটিতে থাকে, ধরে নিলাম। আমি সমর্থন করছি না, কিন্তু বাংলাদেশের মাটিতে একটা অগ্নিসংযোগ ঘটছে। সেই বিল্ডিং এর মাথায় সাংবাদিক ভাই বোনের আটকা পড়ে রয়েছে, পুলিশ গুলি চালাতে পারছেন না, টায়ার মানে বুলেট, রাবার বুলেট, গ্যাস ছাড়তে পারছেন না। কোনো বাংলাদেশের মানুষ কোনো প্রশাসনের কথায় তারা দায়িত্ব নিয়ে মানুষকে মারতে চান না, থামাতে চান না। বিল্ডিং ভেঙে গেলে বিল্ডিং গড়ে উঠবে। এই পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশের প্রশাসন, সেনা, পুলিশ, বিজেপি এরা বুঝেছেন যে মানুষের চেয়ে বড় কিছু হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকে ঠেকাতে কার নির্দেশে হয়েছে আমি জানি না, সেগুলো তদন্তে উঠে আসবে। 1400 মানুষ মারা গেছে, আজও কি মরছেন না? মরছেন তো, কালকেও তো একটা রকেট না, এরপরও তো মারা বিস্ফোরণে গেছে। বোধহয় বা আজকে মারা গেছে। আজকে যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং গণঅভ্যুত্থানের পর একটা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছেন সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন, আজকে বৈষম্যহীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের মধ্যেও তো হাদির মতো আন্দোলনকারীদের মৃত্যু হয়। সেখানে একজন দীপুচন্দ্র দাসের মতো বাংলাদেশের নাগরিক, আমি সংখ্যালঘুবাদী মারা যায়। কালকেও একটি ছেলে করা হয়। তো সুতরাং একেবারে যে ছবিটা পাল্টে গেছে শেখ হাসিনার আমলের থেকে এই মুহূর্তে ডক্টর ইউনূসের সময়কালে ছবিটা পাল্টে গেছে, এমনটি কিন্তু ভাবার কোনো কারণ নেই। তবু প্রত্যাশা করা যায় যে আগামীর বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বাংলাদেশের সব মানুষের যাতে অংশগ্রহণ করতে পারে ভোট দানের ক্ষেত্রে, সেই পরিবেশের মাধ্যমে একটি ভোট হবে এবং ভোটে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে এবং ভালো একটি সুন্দর, একটি সুস্থ সবল একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই নির্বাচিত সরকার। এবং সেই সরকারই সারা পৃথিবীর কোন দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবেন, কোন দেশের সঙ্গে তারা সম্পর্ক রাখবেন না, সেটা নির্ধারণ করবেন। একেবারে গণতান্ত্রিক ভাবে
সেই প্রক্রিয়াটি আমরা দেখতে চাই, এবং যে প্রক্রিয়াটি ব্যাহত হয়েছিল গত 15 বছর ধরে, যে প্রক্রিয়াটির জন্য 2024-এর গণঅভ্যুত্থান হয়েছিল, এবং যে প্রক্রিয়ার জন্যই ওই যে বললাম পাপের প্রায়শ্চিত্ত, একজনকে দেশ থেকে পালাতে জনরোষের কারণে পালাতে হয়েছে এবং অন্যজন জনগণের একেবারে প্রত্যাশা পূরণ করতে বীরের বেশে রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরেছেন। এটাই হচ্ছে আমার মনে হয় যে এর থেকে বড়, আর এটাকে বলে ন্যাচারাল জাস্টিস, একেবারে প্রকৃতির প্রতিশোধ, যদি ভুল না হয়ে থাকে। তুমি সংক্ষেপে একদমই তাই। দেখো, একটা খুন দিয়ে একটা খুনকে তো জাস্টিফাইড করা যায় না। 1400টা খুনও যায়, একটা খুনও তা। আমরা কোনো খুনকে দিয়ে কোন খুনকে আমরা কার সময় কি হয়েছে ওনার সময় হচ্ছে না তাও না, আমরা তো সেটা কোনোদিন চাই না। আমরা মানুষের অধিকার রক্ষা হোক। আজকে গণবিক্ষোভের জেরে একজন রানিং প্রধানমন্ত্রী আজকে প্রাক্তনে দিল্লিতে রয়েছেন, আর একজন দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, জেল থেকে বেরিয়ে চিকিৎসার জন্য গিয়ে। এতদিন সেই যদি বলে দাও কবি সুনীল গঙ্গোপালের কবিতায় যদি নির্বাসন দাও, সেই নির্বাসনে ছিলেন, কিন্তু সে আজকে রাজকীয় দেশের মানুষের প্রাণের টানে প্রত্যাশায় সে দেশে ফিরে আসলেন। এটাকেই বলে নিয়তি, এটাকেই বলে কাকতালীয় ব্যাপার। এখানে তো আমি তো বারবার যেটা কথা বলছি যে নতুন করে তো নির্বাচনের দিয়ে উনি আসলেন না, বা একটা যুদ্ধ ঘোষণা হয়েছে আসলেন না। একটা পলিটিক্যালি সিনিয়রি এমন ভাবে চেঞ্জ হলো শুধুমাত্র মানুষের গণবিক্ষোভের জেরে। একজন মানুষকে চলে যেতে হলো, একজনের মানুষ আসতে হলো। কিন্তু মানুষ এই আশাটা কেন? মানুষ নতুন কিছু দেখতে চায়, পজিটিভ কিছু দেখতে চায়। একদমই। পরমাশিস, শেষ করব। পরমাশিস, তুমি অনেকটা সময় জুড়ে আমাদের সঙ্গে আমাদের দর্শকদের মূল্যবান বিশ্লেষণ শোনালে, তোমার প্রতি গভীর কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ভিডিওর মতামতের বা বিশ্লেষণের কোন অংশের সঙ্গে বা পুরোপুরি আমাদের মন্তব্য বা বিশ্লেষণের সঙ্গে আপনি সহমত কিংবা ভিন্নমত কিনা সেটি মন্তব্যের কলামে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে, ন্যূনতম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, নিজেদের মাঝে ভালো লাগা ছড়িয়ে দেবেন। আর আজকেই প্রথম আপনারা চ্যানেলটিতে এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করবেন। প্রতিদিনকার মতো আমাদের এই ভিডিও প্রথমে আমরা ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে শেষ করব। দেশে ফেরা শুধু ভৌগোলিক যাত্রা নয় পরমাশিস, এটি জনতার স্বীকৃতির মহাযাত্রা। তারেক রহমান ফিরেছেন প্রত্যাশার নায়ক হয়ে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন পতনের অধ্যায়ে। এখনো প্রবাসী জীবনের রাজনৈতিক আশ্রয়ে তিনি। বাংলাদেশের প্রত্যাবর্তনের ইতিহাস শেখায় ফেরা নয়, গ্রহণযোগ্যতাই আসল জয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।